সকালে ঘুম থেকে উঠে আমি লক্ষ্য করি আমার লুঙ্গিটা এলোমেলো অবস্থায় থাকে। আমি হয়তোবা মনে মনে ভাবতাম ঘুমের ঘোরে এটা হতেই পারে, কিন্তু বেশ কিছুদিন আরো লক্ষ্য করলাম সেম ঘটনাটা প্রতিদিনই ঘটছে। আরেকদিন লক্ষ্য করলাম আমার লুঙ্গি ভেজা। আমার কিছুটাও মনে হচ্ছিল এই ঘটনা ঘটে রাত ঠিক 3টার পরে। তাই আজকে আমি চিন্তা করলাম, একটু জেগে থাকার চেষ্টা করলাম। আমাকে দেখতে হবে কে এই বেহায়াপানা কাজটা করে। আমি আমার খালার বাড়িতে থাকি, শুধুমাত্র আমার খালামুনি আর আমার ডিভোর্সি খালাতো বোন থাকে। আমার খালাতো বোন দেখতে অনেক সুন্দরী। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, এ বাড়িতে শুধুমাত্র আমার খালামণি আর খালাতো বোন ছাড়া কেউ থাকে না। তাহলে এই কাজটা কে করে আমার সাথে? এজন্য আমি ঘুমোচ্ছি না। রাত ঠিক 2টা, আমি ঘুমের মতো হয়ে আছি। তখন কে যেন আমার দরজার দিকে আসছে, শব্দ শুনতে পেলাম। আমি ঘুমানোর ভান করে শুয়ে পড়লাম। আজকে আমার দেখতে হবে এত বড় সর্বনাশটা কে করে। তারপর আস্তে আস্তে সেই মেয়েটির হাতে থাকা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমার রুমে প্রবেশ করলো, আর প্রবেশ করার পরপরই আমার লুঙ্গিতে স্প্রে মারতে লাগলো। তারপরে আমাকে ইচ্ছা মতো কিস করা শুরু করলো। এবার আমার ধৈর্য আর কুলাচ্ছে না। তখন চোখ মেলে হাত ধরে ফেলে দেখি আমার খালাতো বোন তৃষা। আমি বললাম, আপু তুমি কি করছো? তার মানে প্রত্যেকদিন রাতে তুমি আসো আমার রুমে? তৃষা তখন লজ্জা পেল। তখন বলল, আরিয়ান, তোমার এত সুন্দর বডি ফিটনেস আমি আগে কখনোই দেখিনি। তাই নিজেকে কখন যে তোমার ভিতরে সোপর্দ করে দিয়েছি সেটা কখনো বুঝতেই পারিনি। তার মানে আপু আপনি প্রতিদিন আমাকে এভাবে ধর্ষণ করেন? ছি 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 বলে আমি ওয়াশরুমে ঢুকে গেলাম। আপু খুব লজ্জা পেল। বারান্দায় এসে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো, পাইচারি করতে লাগলো আমি কখন বের হব। অনেকক্ষণ পর আমি ফ্রেশ হয়ে বের হলাম। আপুকে দেখে আমি আবার বললাম, আমি তো আগে জানতাম ছেলেরা মেয়েদেরকে ধর্ষণ করে, কিন্তু আপনি আজ দেখলাম উল্টা আমাকে। ছি আপু, আমার বলতে লজ্জা লাগছে। এই কটা দিনে আপু আপনাকে আমার বড় বোনের মতো দেখি, আর এভাবে আপনি আমার সাথে এই কাজটা করতে পারলেন? এই কথা বলে আমি কেঁদে ফেললাম। দেখো আরিয়ান, তুমি তো ভালো করে জানো আমি দীর্ঘ 5 মাস সংসার করেছি, আর একটা ডিভোর্সি মেয়ের কষ্টটা হয়তো তুমি বুঝবে না। আমি চাইলেও আর দ্বিতীয় বিয়ে সহজে করতে পারবো না, কারণ আমি একজন মেয়ে, তাছাড়া ডিভোর্সি নারী। তাই প্রত্যেকটা রাতে কত কষ্ট হয় সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। তাই বলে আপু, হ্যাঁ আরিয়ান, তুমি হয়তোবা বুঝতে পারবে না একটা বিবাহিত মেয়ের কষ্টটা। আমার যখন বিয়ে হয়নি এই কষ্টটা হয়তোবা এতটা অনুভব করিনি, আর এত চাহিদা তখন ছিল না। একটা মেয়ে সারা জীবন কুমারী হয়ে থাকতে পারে, কিন্তু যখন তার বিয়ে হয়ে যায় পরবর্তীতে স্বামী ছাড়া তার থাকাটা অনেক কষ্ট হয়ে যায়। হয়তো কোনো নারী প্রকাশ করে না, আবার কোনো নারী প্রকাশ করে, কিন্তু এই শারীরিক চাহিদা যখন ওঠে পৃথিবীর সব টাকা এনে দিলেও হয়তোবা এই চাহিদা মেটাতে পারবে না কেউ। আপু এখন আমার করণীয় কি? আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না। না না, আমি তোকে বিয়ে করতে বলছি না। একটা কথা জানো আরিয়ান, পৃথিবীর সমস্ত বাবা মা চাইলে তো আর আদরের মেয়েকে বিয়ে না দিয়ে সারা জীবন তার বাড়িতে রাখতে পারত, কিন্তু কেন বিয়ে দেয়? শারীরিক চাহিদা মেটানোর জন্য। যেমন আমার দাদি বিয়ে করেছিল আমার দাদাকে, এবং আমার মা বিয়ে করেছে আমার বাবাকে, ঠিক তেমনি আমাকেও বিয়ে দিয়েছিল এক জানোয়ার লম্পটের সাথে। কিন্তু আমার ভাগ্য খারাপ, আমার স্বামীটা খারাপ ছিল, তাই বাধ্য হয়ে তার কাছ থেকে চলে এসেছি। আমি অনেক চেষ্টা করেছি সংসারটা টেকানোর জন্য, কিন্তু অবশেষে না পেরে হতে হলো একজন ডিভোর্সি নারী। যাই হোক আপু, আপনি কাজটি ভালো করেননি, আমি আপনাকে ছাড়বো না। এ কথা বলে আমি রুমে চলে আসলাম। রাতের বেলায় ভাবতে লাগলাম তৃষা আপুকে এভাবে গালাগালি করা আমার ঠিক হয়নি, একটু গিয়ে দেখি কোন অবস্থায় আছে। এ কথা বলে আমি রুম থেকে আবার বের হলাম। তৃষা আপুর রুমে উকি মেরে দেখলাম তৃষা আপু আমাকে দেখে অঝরে কান্না শুরু করলো, আর বলল, হয়তোবা আমার এই কাজটা তোমার সাথে করা ঠিক হয়নি আরিয়ান, পারলে আমাকে ক্ষমা করে দিও। এই সমাজের মানুষ, এই পরিবারের মানুষ অনেকে আমাকে দেখে নানান কথা বলে, কিন্তু একবারও আমার মনের কষ্টটা কিন্তু তারা বোঝেনি কেন আমি ডিভোর্স নিয়েছি। আর একটা মেয়ে ইচ্ছা করে কখনো ডিভোর্স নেয় না। প্রত্যেকটা মেয়েই চায় তার সংসার জীবনটা হোক সুখময়। আমিও ঠিক তেমনি চেয়েছিলাম, কিন্তু আমার কপালে তো হয়তো আল্লাহ এই সুখটা লিখে রাখেনি। আল্লাহর কাছে অনেক কান্না করেছি শুধুমাত্র সংসারটা টিকিয়ে রাখার জন্য। আমার স্বামী উঠতে বসতে মারধর করত আমার শাশুড়ির কথা শুনে। আমি সত্যি আর তখন পারতাম না। আর একবার চিন্তাও করেছিলাম এই ডিভোর্স নেওয়ার থেকে নিজেকে শেষ করে দিব, কিন্তু সেটা আর হলো না। নিজেই নিজেকে বোঝাতে শুরু করলাম, আমি যদি মারা যাই হয়তোবা আমার বাবা মায়ের কষ্ট হবে, কিন্তু আমার স্বামী এবং শ্বশুর শাশুড়ি তারা দিব্যি ঘুরে বেড়াবে হাসি খুশিতে। দিন শেষে সবার চোখে আমি অপরাধী হয়ে থাকবো। আমার স্বামীও আবার নতুন বিয়ে করবে। আমি কেন নিজেকে শেষ করে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব? আমি তার হাত ধরলাম, বললাম, আপু হয়তোবা আমি না বুঝে অনেক কিছু বলে ফেলেছি তোমাকে, প্লিজ রাগ করবেন না। সত্যি আপনার কথার ভেতরে অনেক কষ্ট জমা আছে। এ কথা বলে আমি আমার রুমে চলে আসলাম। তৃষা আপুর কান্না আমাকে সারা রাত ঘুমোতে দিচ্ছে না। তাকে নিয়ে চিন্তায় বিভোর, কি করব বুঝে উঠতে পারলাম না। সকালে উঠে ওয়াশরুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে আমি আর দেরি করলাম না, চলে গেলাম তৃষা আপুর রুমে। গিয়ে দেখতে পেলাম সে এখন পর্যন্ত কান্না করছে। আমি বললাম, আপনি কান্না করছেন কেন আপু? তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। আমাকে দেখে আরো বেশি কান্না করে। কিছুক্ষণ পরেই তাকে বললাম, চলুন আজকে আমরা দুজনে বাইরে একটু ঘুরতে যাব। আপু হয়তোবা প্রথমে চাচ্ছিল না, পরে রেডি হলো। আমি বললাম, আজকে আপনি একটা লাল শাড়ি পরবেন। আমার কথাটা সে রেখেছে। তারপর দুজনে বাসা থেকে বের হলাম। সোজা কাজী অফিসে চলে গেলাম। তৃষা আপু আমাকে বলল, আরিয়ান কাজী অফিসে কেন আমরা? আমি বললাম,
বললাম, আজকে আপনাকে আমি বিয়ে করব, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আমার কথা শুনে তৃষা আপু মনে মনে অনেক খুশি, কিন্তু কান্না শুরু করে দিল। বলল, হয়তোবা তুমি আমাকে আবেগের বশে বিয়ে করছো, ঠিক কয়েকদিন পরে তুমি আমাকে বিভিন্ন কথা শোনাবে। আমি বললাম, আপু আমি সব ছেলেদের মতো না, এটুকু বিশ্বাস করতে পারো। তোমার আব্বা মানে আমার খালু মেনে নিবে তো? আমি বললাম, আপনার টেনশন করা লাগবে না, ঠিক মেনে নেবে। তারপরে কাজী সাহেবের সাথে কথা বলে আমরা বিয়েটা সেরে নিলাম। বিয়ে করে কাজী অফিস থেকে বের হলাম। তৃষা বলল, আরিয়ান আমরা যে কাজটা করলাম এটা কি ঠিক হলো? এত ঠিক বেঠিক বুঝি না, আমি কোনো পাপ করিনি। আর হ্যাঁ, আমি তোমাকে সামাজিক একটা মর্যাদা দিয়েছি, খালু হয়তো বা মেনে নেবে না, কিন্তু প্লিজ আমার প্রতি ভরসা রেখো, যেহেতু আমি আমার বাবার একমাত্র সন্তান, অবশ্যই তারা মেনে নেবে। এরপর আমি তৃষাকে বললাম, তুমি একটু খালামণিকে কল করে আমাদের বাড়িতে আসতে বলো। তৃষা কল করলো, মানে আমার শাশুড়িকে। তারপর আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়িতে চলে আসলাম। আসার পরে আমার বাবা আমার দিকে অন্যভাবে তাকিয়ে রয়েছে। বাবা তৃষাকে লাল শাড়িতে পরা দেখেছে তো, সাথে সাথে আমাকে প্রশ্ন করলো, আরিয়ান তোরা দুজন আবার একসাথে বাড়িতে এসেছিস ভালো কথা, কিন্তু তৃষা লাল শাড়ি পরেছে কেন? তৃষা এদিকে ভয়ে থরথর করে কাঁপছে, কারণ সে তো একজন ডিভোর্সি নারী। মনে মনে ভাবছে, আমি একজন ডিভোর্সি নারী হয়ে একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করেছি, তাও আবার আমার আপন খালাতো ভাই, তারপরও সে আমার 1 বছরের ছোট। এটা কি মেনে নেবে খালু? বাবা আমি তৃষাকে বিয়ে করেছি। মানে? হ্যাঁ, তুমি যেটা শুনছো ওটাই। এদিকে খালামণিও বাড়িতে অলরেডি অবস্থান করেছে, মানে আমার শাশুড়ি আম্মা। আব্বা রাগান্বিত হয়ে গেলেন, দৌড়ে গিয়ে পাখি শিকার করার বন্দুক নিয়ে আসলো, আমার দিকে ধরে বলল, চোখ বন্ধ কর, তোকে গুলি করে মারবো। আমি ভয়ে চোখ বন্ধ করে তার দিকে থরথর করে কাঁপছিলাম, মনে হচ্ছিল এক্ষুনি গুলি করে মেরে ফেলবে, কিন্তু কোনো আওয়াজ পাচ্ছি না কেন। চোখ মেলে দেখলাম আমার বাবা এবং শাশুড়ি আম্মা দুজনেই মিটমিট করে হাসছে। যাক বাবা, আমার জানে একটু পানি এসেছে। তারপর তারা ভেতরে চলে গেল। নতুন বিয়ে করেছি, বাড়ির আশেপাশের সবাই আমার বউকে দেখতে এসেছে, আর সবাই বিভিন্ন ধরনের কটু কথা বলছে। এক প্রতিবেশী ভাবি বলল আমার আব্বাকে, চাচা আপনার ছেলে একটা অবিবাহিত ছেলে, দেশে কি আর মেয়ে ছিল না, শেষ পর্যন্ত একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করালেন। আমার আব্বু উল্টো জবাব দিল, আমার ছেলের ভালো লেগেছে তাই সে বিয়ে করেছে, আপনাদের কোনো সমস্যা থাকার কথা না। প্রতিবেশীরা আমার আব্বুর কথায় পাত্তা না পেয়ে তারা আর এক মুহূর্ত দাঁড়ালো না আমাদের বাড়িতে। রাতের বেলা এদিকে তৃষা অনেক কান্নাকাটি করছে, বলছে, আরিয়ান আমি হয়তোবা তোমার জীবনটা নষ্ট করে দিলাম, আমার জন্য অনেকে তোমার সাথে খারাপ ব্যবহার করছে এবং সবাই বিভিন্ন ধরনের কথা শোনাচ্ছে। আমি একটা ঠাস করে গালে থাপ্পড় মেরে দিলাম তৃষাকে, হয়তো মারতে একটু কষ্ট হয়েছিল। বললাম, ওরে পাগলি, লোকের কথায় কি এসে যায়, আমি কোনো চুরি বা কোনো অন্যায় করিনি, আমি আল্লাহকে সাক্ষী রেখে একজনকে বিয়ে করেছি। তৃষা বলল, শুনি মহাশয় এমন ভালোবাসা কতদিন থাকবে? আমি বললাম, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের এই ভালোবাসা থেকে যাবে এবং মৃত্যু হওয়ার পরও থাকবে মহারানী। তৃষা বলল, সত্যি আমি আজ অনেক খুশি। এই বলে পাগলিটা আবার জড়িয়ে ধরল আমাকে আর বলতে লাগলো, আল্লাহ সত্যি মহান, আল্লাহ চাইলে সব করতে পারে। সম্মানিত দর্শক, আর এখানে আমাদের গল্পের সমাপ্ত হলো। আসলে সমাজের ডিভোর্সি নারীরা বোঝা নয়, তাদেরও জীবন আছে, মন আছে, আছে ভালোবাসার অধিকার। আমরা আপনারা যদি তাদেরকে কলঙ্কিনী কিংবা অপরাধীর চোখে না দেখে আরেকটি বার সুযোগ দেই, পৃথিবীটা হয়তো আরো সুন্দর হবে। গল্পটি কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব ও আশরাফ। ধন্যবাদ।